আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেটগণ, স্পেশালি 44th বিসিএস এবং 45th বিসিএস এর জন্য আপনারা যারা ভাইবার প্রিপারেশন নিচ্ছেন এবং আমার যারা ভাইবার স্টুডেন্ট, যারা আমার কাছে ভাইবা পড়ে, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শুভকামনা জ্ঞাপন করছি। তো আজকে ভাইবার প্রস্তুতি বিষয়ক যে লাইভ ক্লাসটি নেব, আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু আমি শেয়ার করিনি। আপনাদের প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট, আপনারা যারা আজকে ক্লাসটি দেখছেন তারা প্রত্যেকে একটু শেয়ার করবেন। আমি একটু শেয়ার করে নিয়েছি। আপনাদের মধ্যে যারা রিয়েল ভাইবা ক্যান্ডিডেট তারা একটু কমেন্ট করবেন, এবং কার ফার্স্ট চয়েস বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, কার ফার্স্ট চয়েস বিসিএস পুলিশ ক্যাডার, একটু কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে একটু প্রশ্ন করবেন, যদি জানা থাকে উত্তর দেব। একটু শেয়ার করিনি আমি। আচ্ছা, গতকালকে আমার বিসিএস ভাইবার এক স্টুডেন্ট বিসিএস ভাইবা বোর্ড ফেস করেছে 44th বিসিএস এ। তাকে বিজ্ঞ বোর্ডের পক্ষ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে, কিছু প্রশ্ন সে আমাকে শেয়ার করছে। আচ্ছা, তার আগে আমাকে একটু প্লিজ প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবেন প্রত্যেকেই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা। আজকের আলোচনা মূলত বিসিএস এর ভাইবা প্রস্তুতি কেন্দ্রিক। কয়েকটা প্রশ্ন আমি আপনাদেরকে আজকে প্রশ্ন এবং সেগুলোর উত্তর কি হবে ভাইবা উপযোগী সেটি শেয়ার করব। তো মূলত আজকের আলোচনা 44th এবং 45th বিসিএস ভাইবা প্রিপারেশন। আব্দুল মালিক হাওলাদার, ওয়ালাইকুম আসসালাম। মালিক, ওয়ালাইকুম সালাম। মালিক অত্যন্ত মেরিটোরিয়াস এবং অত্যন্ত ওবিডিয়েন্ট আমার স্টুডেন্ট, আমার ভাইবা ব্যাচ স্টুডেন্ট ছিল। তো প্রত্যেকের প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট, প্রত্যেকে একটু শেয়ার করবেন। তার আগে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি, আমার যারা ভাইবার স্টুডেন্ট তাদেরকেও আমি সম্পৃক্ত হতে বলছি এই আলোচনায়, দেখতে বলছি, নোট করতে বলছি প্রয়োজনীয় কথাগুলো। প্রথমত ভাইবা, এই ভাইবা এটির অর্থ হচ্ছে যে এটি একটা পরীক্ষা, কিন্তু এই পরীক্ষাটা অথরিটি একজন প্রার্থীকে চাকরি দেওয়ার ক্ষেত্রে তার কোয়ালিফিকেশন জাজ করবার জন্য তাকে ফিজিক্যালি পার্টিসিপেট করতে বলা হয় তাকে, এবং অথরিটির সামনে একজন ক্যান্ডিডেটকে তার ওভারঅল তাকে প্রেজেন্ট করতে হয়। তার দৃষ্টিভঙ্গি, তার চেতনা, তার মূল্যবোধ, তার ভাবনা, তার চিন্তা, তার পোশাক আশাক, তার রুচি, তার কথা বলার স্টাইল, তার ইন্টেলেকচুয়ালিটি, তার ওবিডিয়েন্স, তার মেরিট, তার ট্যালেন্ট, তার স্মার্টনেস, সব কিছু একজন প্রার্থীকে ভাইবা বোর্ডে উপস্থিত থেকে প্রেজেন্ট করতে হয়, নিজেকে প্রেজেন্ট করতে হয়। এই জন্য ভাইবা বোর্ডে একজন প্রার্থীর প্রেজেন্টেশনটা দেখা হয়, তার এডুকেট ম্যানার, তার ড্রেস কোড, সবকিছু। এবং এই ভাইবা বোর্ড, বিশেষ করে বিসিএস এর ভাইবা বোর্ড, একজন প্রার্থীকে
হ্যাঁ, আব্দুল মালেক ক্লিয়ার। এরপরে হচ্ছে মাহমুদুল হাসান ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ মাহমুদ এবং মালিক ক্লিয়ার। তো ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে অলমোস্ট 10 মিনিটস থেকে 15 মিনিটস পর্যন্ত নিয়ার অ্যাবাউট তাকে রাখা হয় এবং ভাইবা বোর্ডে 3জন ব্যক্তি থাকেন, বিশেষ করে সিভিল সার্ভিসের ভাইবা বোর্ডে পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ সদস্য তিনি বোর্ড চেয়ারম্যান, আর 2জন থাকেন এক্সটার্নাল। মোট 3জন ব্যক্তির সামনে একজন ভাইবা প্রার্থীকে, বিশেষ করে বিসিএস এর ভাইবা প্রার্থীকে প্রেজেন্ট করতে হয় নিজেকে। ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয় সে প্রশ্নগুলোর যে প্যাটার্ন, সেটি কোনো প্রশ্ন হয় ইনফরমেটিভ, কোনো প্রশ্ন হয় অ্যানালাইটিক্যাল, কোনো প্রশ্ন হয় ক্রিটিক্যাল, কোনো প্রশ্ন হয় ট্রিকি টাইপের। কোনো প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে একজন প্রার্থী শুধু তার ইনফরমেশনটি এক্সপ্রেস করে, সার্টেনলি নট দ্যাট, বরঞ্চ অনেক কিছু চিন্তা করে তাকে উত্তর দিতে হয়। এই জন্য একজন ভাইবা প্রার্থী সে যদি মনে করে যে আমি একটা গাইড বই মুখস্থ করে গিয়ে, তথ্য মুখস্থ করে গিয়ে ভাইবা বোর্ডে এক্সপ্রেস করে আমি বোর্ডকে আমি স্যাটিসফাই করব আর আমি ভালো মার্কস পাবো, এই ভাবনাটা অমূলক। আমি পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্যের সাথে কাজ করেছি এবং সরকারি অনেক সিনিয়র অফিসার, সেক্রেটারি পর্যায়ের এই সমস্ত অফিসারদের সাথে আমি কাজ করেছি। বিভিন্ন প্রতিষ্ঠানে মক ভাইবা বোর্ডে আমি থাকি বিসিএস এর স্টুডেন্টদের, এবং আমার নিজে পরপর 4বার ভাইবা বোর্ড ফেস করার যে অভিজ্ঞতা, দীর্ঘদিন যাবৎ বিসিএস এর ভাইবা স্টুডেন্ট পড়ানোর যে অভিজ্ঞতা, অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে আমার কাছে ভাইবা পড়ে। আমি এগুলো দেখছি প্রতিনিয়ত, আমার স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি এবং তারা তাদের ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করছে প্রতিনিয়ত। তো আমি একটা কথাই তাদেরকে বলি, দেখো ভাইবা বোর্ডে ভালো করবার একটা উপায় হলো তোমাকে যতটুকু প্রশ্ন করা হবে তুমি ততটুকু আনসার দিবা। অর্থাৎ ভাইবা বোর্ডে তোমাকে যে ধরনের প্রশ্ন করবে তোমার উত্তরটা হবে সেই ধরনের। যদি তুমি ইনফরমেটিভ টাইপের প্রশ্নের সম্মুখীন হও, জাস্ট ইনফরমেশনটি দিবা। আর যদি অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্নের সম্মুখীন হও, যে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি এই ব্যাপারে কি চিন্তা করো, এ নিয়ে তুমি কি চিন্তা করো, তো যতটুকু তুমি উত্তর দিলে পারে সেখান থেকে ফার্দার কোনো প্রশ্ন হবে না, ততটুকু তুমি আনসার দিবা। এই বিষয়গুলো আসলে ভাইবা বোর্ডে দেখো। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আজকে। সাম্প্রতিক সময়ে যে ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয়েছে বা হচ্ছে, এরকম কিছু প্রশ্ন এবং তার উত্তর কি হবে, এটা এখন আমি যারা ভাইবা প্রার্থী আমার এবং আপনারা যারা ক্লাস করছেন ভাইবা ক্লাসটি, সবার উদ্দেশ্যে আসলে আমি এটি শেয়ার করছি। আচ্ছা, আমি তার আগে একটু দেখে নিই যে আচ্ছা, যেমন কয়েকদিন আগে একটা প্রশ্ন করা হয়েছে ভাইবা বোর্ডে, প্রশ্নটা কি সেটা একটু দেখেন। ভাইবা বোর্ডে কয়েকদিন আগে যে প্রশ্নটি করা হয়েছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, পুলিশ কি খুব ক্ষমতাবান? জাস্ট সিম্পল প্রশ্নটি খেয়াল করেন। প্রশ্নটা কি ছিল যে আচ্ছা, পুলিশ কি খুব ক্ষমতাবান? অর্থাৎ ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে জিজ্ঞাসা করছে যে অ্যাকর্ডিং টু ইউ, ইন ইউর ওপিনিয়ন, ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ, অথবা ডু ইউ থিঙ্ক পুলিশ ইজ ভেরি পাওয়ারফুল? অর্থাৎ তুমি কি মনে করো বা আপনি কি মনে করেন যে পুলিশ খুব ক্ষমতাবান বা পুলিশ কি খুব ক্ষমতাবান? নর্মালি এই টাইপের উত্তরটা আসলে কি হয়, কতটুকু হয়? এই টাইপের উত্তরটা হয় দুটো, একটা হচ্ছে ইয়েস স্যার অথবা নো স্যার, তাই না? যে পুলিশ কি খুব ক্ষমতাবান? ইয়েস স্যার, অর্থাৎ জি স্যার পুলিশ খুব ক্ষমতাবান, অথবা নো স্যার পুলিশ খুব ক্ষমতাবান না। এতটুকু উত্তর হওয়ার কথা। এখান থেকে আবার পরবর্তী প্রশ্ন হতে পারে যে হোয়াই ডু ইউ থিঙ্ক সো, অথবা হোয়াই ডু ইউ থিঙ্ক পুলিশ ইজ নট পাওয়ারফুল, কিংবা হোয়াই ডু ইউ থিঙ্ক পুলিশ ইজ পাওয়ারফুল। এখন আমরা এই প্রশ্নের আলটিমেট আনসারটা কি হবে, ভাইবা উপযোগী সেই কৌশলটা আমি আপনাদের পরে শিখাচ্ছি। তার আগে আমি একটু পুলিশ নিয়ে কথা বলি। গতদিনও বলছিলাম পুলিশ নিয়ে। পুলিশ হচ্ছে, তার পরিচয়টা কি? পুলিশ হচ্ছে বাংলাদেশের একটি বাহিনী। প্রথমত এটি একটা বেসামরিক বাহিনী বা এটি একটা সিভিল ফোর্স।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে এই বাহিনীটি। এই বাহিনীর প্রাথমিক এবং মূল যে দায়িত্বগুলো, তার মধ্যে দেশের অভ্যন্তরীণ আইন এবং শৃঙ্খলাকে রক্ষা করা প্রথমত, দ্বিতীয়ত জনগণের যান এবং মালের নিরাপত্তা বিধান করা, তৃতীয়ত অপরাধীকে শনাক্ত করা কিংবা অপরাধীকে অ্যারেস্ট করে বিচারে বা আইনের হাতে সোপর্দ করা, বিভিন্ন অপরাধের বা বিভিন্ন ঘটনার তদন্ত করা, ট্রাফিক নিয়ন্ত্রণ করা ইত্যাদি ইত্যাদি। মূলত এগুলো হচ্ছে পুলিশের কাজ, অর্থাৎ অপরাধ দমন করা, এর পাশাপাশি জঙ্গিবাদ, মাদক নির্মূল, অর্থাৎ এক কথায় জনগণের যান এবং মালের নিরাপত্তা বিধান করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, বিভিন্ন ঘটনার তদন্ত করা এবং অপরাধীকে খুঁজে বের করা এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসা বা আইনের হাতে সোপর্দ করা। এটা হচ্ছে পুলিশের কাজ, তাই না? এখন আসেন, এই কাজগুলো করবার ক্ষেত্রে পুলিশকে আমরা অনেক ক্ষমতাবান মনে করি। যেমন পুলিশ তদন্ত করতে পারে, একটু আগে বলেছি। এরপরে 54 যেটি 54 ধারা, এই 54 ধারা বা 54-এ পুলিশ যে কোনো মানে ডাউটফুল পার্সন বা কোশ্চেনেবল পার্সন বা যে কোনো সন্দেহজনক ব্যক্তিকে 54-এ পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে। পুলিশের কাছে যদি মনে হয় যে এই ব্যক্তি সন্দেহজনক, কোনো অপরাধের সাথে সম্পৃক্ত বা অপরাধ করেছে বা করতে পারে, অ্যাকর্ডিং টু 54 পুলিশের যে ধারা, সেই ধারা অনুযায়ী কি করতে পারে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে। পুলিশ অনেক সময় কিন্তু অ্যামুনিশন ফায়ার করতে পারে, যাকে বলে গুলি করতে পারে। এখন এই গুলি করতে পারে কখন, স্বেচ্ছা কি মানে যে কোনো প্রয়োজনে গুলি করতে পারে? সার্টেনলি নট দ্যাট। পুলিশ হচ্ছে তার সেলফ ডিফেন্স রাইটস রয়েছে, অর্থাৎ তার আত্মরক্ষার অধিকার আছে, আত্মরক্ষার্থে সে গুলি করতে পারে, ফায়ার করতে পারে। এই সব কাজগুলো একটা নির্দিষ্ট আইনের মধ্যে পুলিশকে করতে হয়। অর্থাৎ দ্য পাওয়ার অফ পুলিশ ইজ লিমিটেড বাই কি ল, অর্থাৎ পুলিশের সমস্ত ক্ষমতা আইন দ্বারা সীমাবদ্ধ। তাহলে পুলিশ কোন কোন আইন দ্বারা চলে, এটা গত ক্লাসে কিন্তু আমি বলছিলাম। পুলিশ যেটা আইন দ্বারা চলে সেটা হচ্ছে পুলিশ অ্যাক্ট। পুলিশ অ্যাক্ট যেটা, সেটা হচ্ছে 1861, 1861 সালের পুলিশ অ্যাক্ট। পিআরবি, পুলিশ রেগুলেশনস বেঙ্গল, এটা 1943 সালের পিআরবি। এই দুটো হচ্ছে পুলিশের একেবারে ফান্ডামেন্টাল বা পুলিশের একেবারে বেসিক আইন, এটা একেবারে পুলিশের আইন। এছাড়াও পুলিশ আরো কিছু আইন ব্যবহার করে, যেমন সিআরপিসি, যেটা গতদিন বলছিলাম, ক্রিমিনাল প্রসিডিউর কোড 1898। এছাড়াও ক্ষেত্র বিশেষে পুলিশ পেনাল কোড, পেনাল কোড মানে দণ্ডবিধি, সে দণ্ডবিধি যেটা পুলিশ সরাসরি বিচার করতে পারে না, কিন্তু দণ্ডবিধিটাও কিন্তু পুলিশ পরোক্ষভাবে সে করতে পারে। এটা 1860 সালে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় না, আমি জাস্ট প্রশ্নটি ছিল পুলিশকে খুব ক্ষমতাবান কিনা, কতটুকু আনসার এটির হবে ভাইবা বোর্ডে। আপনি আপনি অনেক কিছু জানতে পারেন, ইউ মে নো মেনি থিং, বাট ভাইবা বোর্ডে কতটুকু প্রশ্নের আনসার কতটুকু দেবেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই সমস্ত আইনগুলো পুলিশ আসলে ব্যবহার করে। এভাবে পিআরবির কিছু ধারা আছে, পুলিশ অ্যাক্ট আছে, কোন কোন ধারায় পুলিশ কি কি করতে পারে সবকিছু বলা আছে, কাকে অ্যারেস্ট করতে পারে, কত সময় অ্যারেস্ট করে তাকে রাখতে পারে কাস্টডিতে, এবং কিভাবে তাকে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে, সবকিছু পিআরবিতে বা পুলিশের যে ধারাগুলো সেখানে বলা আছে। এই সব কিছু পুলিশের কিন্তু আইন বা সবকিছু কিন্তু আইন। এই আইনে যা বলা আছে এর বাইরে কিন্তু পুলিশ কিছু করতে পারে না। তাহলে পুলিশ যেহেতু একটা ফোর্স, একটা ডিসিপ্লিন ফোর্স, কারণ পুলিশের মোটো হচ্ছে সিকিউরিটি, ডিসিপ্লিন, সিকিউরিটি, প্রোগ্রেস। ডিসিপ্লিন শৃঙ্খলা, সিকিউরিটি নিরাপত্তা, এবং প্রোগ্রেস প্রগতি, শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, ডিসিপ্লিন ডিসিপ্লিন সিকিউরিটি প্রোগ্রেস, ডিসিপ্লিন সিকিউরিটি প্রোগ্রেস, এটা হচ্ছে পুলিশের মোটো। এই মোটো দ্বারা পুলিশ পরিচালিত হয়। তাহলে পুলিশের যত ক্ষমতাই আমরা দেখি না কেন, পুলিশ কিন্তু তার ক্ষমতাকে সে অ্যাবিউজ করতে পারে না, পুলিশ তার ক্ষমতাকে ইউজ করে। কতটুকু ক্ষমতা ইউজ করে, যতটুকু তার আইনে বলা আছে। তাহলে এতটুকু কথা বা এই কথাগুলো আপনাকে কিন্তু জেনে যেতে হবে ভাইবা বোর্ডে, কারণ আপনাকে ফার্দার যদি প্রশ্ন করা হয় পুলিশের যে আইন দ্বারা সীমাবদ্ধ, পুলিশের একটা বেসিক আইনের নাম বলেন তো, কোন আইন দ্বারা পুলিশ চলে। আমি গতদিন বলছিলাম গত ক্লাসে, পুলিশের মেজর অ্যাক্ট হচ্ছে পুলিশ অ্যাক্ট, আর পুলিশের বাইবেল যেটা সেটা পিআরবি। তাহলে আমার প্রশ্নটি ছিল ভাইবা বোর্ডের যে পুলিশ কি খুব ক্ষমতাবান? এবার আপনারা কমেন্ট করেন এটার উত্তর কি হবে। পুলিশ কি খুব ক্ষমতাবান?
ইজ পুলিশ ইজ ভেরি পাওয়ারফুল? ইয়েস স্যার, পুলিশ ইজ ভেরি পাওয়ারফুল। অথবা নো স্যার, পুলিশ ইজ নট ভেরি পাওয়ারফুল। পুলিশ কি খুব ক্ষমতাবান? পুলিশ কি খুব ক্ষমতাবান? ইয়েস স্যার অর নো স্যার। তাহলে এটার ভাইবা উপযোগী আনসারটা কি হবে? দোজ হু আর ভাইবা ক্যান্ডিডেট প্লিজ বি ইনফর্মড। This type of question, you may, if you are asked in Viva board, in that case your answer should be, in my opinion, from my experience, I would like to convey the message that your answer should be no sir. Your answer should be no sir. Your answer should be no sir. অর্থাৎ পুলিশ কি খুব ক্ষমতাবান? আমি প্রশ্নটা আবার বলছি, পুলিশ কি খুব ক্ষমতাবান? পুলিশ কি খুব ক্ষমতাবান? এখন ভাইবা উপযোগী কি হবে? ভাইবা উপযোগী হবে যে না স্যার অথবা জি না স্যার, জি না স্যার, পুলিশ খুব ক্ষমতাবান না। না স্যার, পুলিশ খুব ক্ষমতাবান না। অথবা ইংলিশে যদি হয় নো স্যার, পুলিশ ইজ নট পাওয়ারফুল। অথবা না স্যার, পুলিশ খুব ক্ষমতাবান, তেমনটি মনে করার সুযোগ নেই, বা তেমনটি ভাবার সুযোগ নেই, বা তেমনটি আমি মনে করি না, বা তেমনটি না, যেভাবে আপনি ভাষাটা প্রয়োগ করেন না কেন। তারপরে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কেন তেমনটি মনে করছেন, যে পুলিশ কেন ক্ষমতাবান না? স্যার, পুলিশ দৃশ্যত ক্ষমতাবান, বা পুলিশের যে কাজের এখতিয়ার বা কাজের যে ক্ষেত্র, পুলিশের যে কাজের যে প্র্যাকটিস, তাতে করে পুলিশকে খুব ক্ষমতাবান মনে হতে পারে। বাট স্যার, পুলিশের কাজগুলো আইন দ্বারা সীমাবদ্ধ। আনসার শেষ। এরপর যদি আপনাকে প্রশ্ন করে কোন কোন আইন দ্বারা সীমাবদ্ধ, তাহলে আপনি যে বলবেন 1861 সালের পুলিশ অ্যাক্ট, 1943 সালের পুলিশ রেগুলেশনস বেঙ্গল, 1898 সালের সিআরপিসি, এই কয়েকটা বললে আপনার আনসার হয়ে গেল। আচ্ছা, একটু প্লিজ যারা ক্লাসটা করছেন, আমি একটু আপনাদের কমেন্টটা জানতে চাচ্ছি প্লিজ। আর ইউ ক্লিয়ার অর নট? মানে ভাইবা বোর্ডে কতটুকু আনসার দিতে হয় একটু আমাকে কমেন্ট করে জানান, যে আপনারা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, প্লাস দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করেন, বা আনসারটা পেয়েছেন কিনা। তাহলে আনসারটি হবে যে পুলিশ কি খুব ক্ষমতাবান। প্রশ্নটি যদি হয়, আপনি যেভাবে আনসারটা দেন, কারণ আমি একাধিক আনসার বলছি, আপনি চুজ করবেন যে স্যার পুলিশ খুব ক্ষমতাবান, এটি আমি মনে করি না, বা স্যার পুলিশ খুব ক্ষমতাবান, তেমনটি মনে করার সুযোগ নেই, কোনো কারণ নেই, কিংবা স্যার পুলিশ খুব ক্ষমতাবান না। এরপরে যদি আপনাকে বলে যে কেন, তাহলে ওই যে বললাম পুলিশ আইন দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ দ্য পাওয়ার অফ পুলিশ ইজ লিমিটেড বাই ল। এবার আপনি যদি একবারে আনসারটা দিতে চান, তাও বলতে পারেন যে স্যার পুলিশ খুব ক্ষমতাবান, এটা আমি মনে করি না, কেননা পুলিশ দৃশ্যমান বা দৃশ্যত ক্ষমতাবান, পুলিশের কিছু কাজকর্ম এটা মনে হতে পারে, বাট পুলিশের ক্ষমতা আইন দ্বারা সীমাবদ্ধ। আমার মনে হয় ভাইবা উপযোগী যে আনসারটি, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। মনে রাখতে হবে যে ভাইবা বোর্ডে আপনাকে প্রমাণ করতে হবে যে ইউ আর ম্যাচিউরড, ইউ আর ট্যালেন্টেড, ইউ আর মেরিটোরিয়াস। এটা আপনার সার্টিফিকেট, আপনার ইউনিভার্সিটি, আপনার রেজাল্ট এটা প্রমাণ করে। এবং আপনি কোয়ালিফাইড, এটাও কিন্তু প্রমাণিত হয়েছে, কারণ প্রিলিমিনারি টেস্টে পাস করেছেন, রিটেন টেস্টে পাস করেছেন, বাট আপনি যখন বিশেষ ভাইবা বোর্ড ফেস করছেন, তখন কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যে সার্ভিসটি হোল্ড করতে যাচ্ছেন, আপনি যে ক্যাডারটি হোল্ড করতে চাচ্ছেন, সেই ক্যাডারটিতে আপনি যুক্ত হলে, সম্পৃক্ত হলে আপনার উপরে অনেক গুরুদায়িত্ব অর্পিত হবে। সে দায়িত্ব কর্তব্য পালন করবার জন্য আপনার বিভিন্ন পলিটিক্যাল প্রেশার নিতে হবে, বিভিন্ন মেন্টাল প্রেশার নিতে হবে, অনেক কিছু আপনাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। সেগুলো কাজ করবার জন্য আপনি কতটুকু মেন্টালি প্রিপেয়ার্ড, কিংবা সেটুকু আপনার যদি আমি বলি, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। দিস ইজ কল ইউর ম্যাচিউরিটি। তাহলে প্রত্যেকে একটু কমেন্ট করবেন যে বিষয়টা ক্লিয়ার কিনা। তাহলে পুলিশ কি খুব ক্ষমতাবান, এটার আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু বিশেষ ভাইবা বোর্ডের প্রশ্ন এটা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যদি আমি যাই, আমার এক স্টুডেন্টকে ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়েছে, সেটা হচ্ছে যে আপনি বলেন, পুলিশ ও আর্মি, পুলিশ ও আর্মি এর কাজের পার্থক্য কি? এটা একেবারেই ভাইবা বোর্ডের প্রশ্ন।
যে আপনি বলেন পুলিশ ও আর্মি এর কাজের পার্থক্য কি। প্রশ্নের ভাষাটা ভিন্ন হতে পারে, এভাবে প্রশ্নটি করা হতে পারে যে পুলিশ এবং আর্মির মধ্যে কাজের পার্থক্যটা কি বলেন তো, এটা একটা প্রশ্ন। পুলিশ এবং আর্মির মধ্যে যে কাজের পার্থক্য আছে এটি কি আপনি জানেন কিনা, এটা একটা প্রশ্ন। পুলিশ এবং আর্মির কাজ কি একই কিনা, এটা একটা প্রশ্ন। আপনার কি ধারণা বা আপনার কি মনে হয় পুলিশ এবং আর্মি একই কাজ করে? আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে যেটা বারবার করে বলি, যতটুকু প্রশ্ন তুমি শুনবা, যে টোনে প্রশ্নটি তুমি শুনবা সেই টোনে তোমাকে আনসার করতে হবে। এই একই প্রশ্ন আমি 20 ভাবে করতে পারি, বাট ইউ হ্যাভ টু বি mentally prepared that in your BCS Viva board, which type of question you may be asked. According to that, your answer should be that. যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর। তাহলে প্রশ্নটা কি ছিল? আপনি বলেন যে পুলিশ ও আর্মি এর কাজের পার্থক্য কি। অর্থাৎ আপনার কাছে সরাসরি জানতে চাচ্ছে যে আপনি বলেন তো পুলিশ এবং আর্মির কাজের পার্থক্য কি। আপনাকে কিন্তু কোনো অপশন দেয়নি যে পুলিশ এবং আর্মির মধ্যে যে কাজের পার্থক্য আছে এটা কি আপনি জানেন কিনা। এটা প্রশ্ন কিন্তু আপনাকে করা হয়নি, বরঞ্চ সেটি করলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দ্য অ্যাক্টিভিটিস অফ পুলিশ অ্যান্ড আর্মি, ইয়েস অর নো। বাট সরাসরি বলছে যে প্লিজ লেট আস নো, অথবা প্লিজ টেল বা প্লিজ ইনফর্ম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পুলিশ অ্যান্ড আর্মি অ্যাকর্ডিং টু, মানে রিগার্ডিং দেয়ার অ্যাক্টিভিটিস, এই টাইপের প্রশ্ন, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা আনসারটা কি দেব? আমি গত ক্লাসে বলছি, আবারও বলছি, একটু আগে বলেছি যে পুলিশ, এই পুলিশ হচ্ছে প্রথমত পুলিশ হচ্ছে হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করবেন প্লিজ। প্রথমত পুলিশ হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পাবলিক সিকিউরিটি ডিভিশন কর্তৃক রেগুলেটেড হয়। প্রথমত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে পুলিশ রেগুলেটেড হয়, এটা পুলিশের প্রথম পরিচয়। এবার আসি, যদি আমি আর্মির কথা বলি, বাংলাদেশ আর্মির কথা বলি, তাহলে বাংলাদেশ আর্মি মূলত মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। মানে কোন মিনিস্ট্রি বিলং করে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি, বাংলাদেশ এয়ারফোর্স, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স। তাহলে একটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, একটা মিনিস্ট্রি অফ ডিফেন্স। সেকেন্ড কথা হচ্ছে যে পুলিশের মেইন কাজটা কি, পুলিশের বেসিক কাজটা কি, ফান্ডামেন্টাল কাজ কি, অলরেডি ইউ হ্যাভ বিন ইনফর্মড। পুলিশের মেইন কাজ, বেসিক কাজ, ফান্ডামেন্টাল কাজ হচ্ছে দেশের অভ্যন্তরীণ, দেশের ইন্টারনাল আইন এবং শৃঙ্খলা রক্ষা করা। দ্বিতীয়ত হচ্ছে জনগণের যান এবং মালের নিরাপত্তা বিধান করা। তৃতীয়ত হচ্ছে অপরাধীকে খুঁজে বের করা, অপরাধের তদন্ত করা, ট্রাফিক কন্ট্রোল করা, এরপরে সন্দেহজনক কোনো অপরাধীকে অ্যারেস্ট করা, যেটা 54 ধারায়, এবং আদালতে তাকে সোপর্দ করা। এবং আদালত কর্তৃক কোনো জাজমেন্ট পুলিশের ওপর যদি আসে, অমুক ব্যক্তিকে অ্যারেস্ট করে তার উপর যদি সার্চ ওয়ারেন্ট জারি হয় সেই ব্যক্তিকে আদালতে সোপর্দ করে। এটা হচ্ছে পুলিশের দায়িত্ব বা পুলিশের কাজ। অন দ্য আদার হ্যান্ড আর্মি পরিচয়টা কি? আর্মি হচ্ছে একটি আর্ম ফোর্স। পুলিশ যেমন একটি সিভিল ফোর্স, আর আর্মি হচ্ছে একটি আর্ম ফোর্স। আর্ম ফোর্স মানে হচ্ছে সশস্ত্র বাহিনী, সবসময় অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকে এই বাহিনী। এই বাহিনীর মূল দায়িত্বটা হচ্ছে দেশের সভেরেন্টি রক্ষা করা, অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করা। এটা হচ্ছে বাংলাদেশ আর্মির প্রথম কাজ। দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন এমন কোনো কাজ যদি, এমন কোনো ঘটনা যদি ঘটে, তাহলে সেটাকে আমলে নিয়ে আর্মি তার বিরুদ্ধে অ্যাকশনে যায়। তাহলে আর্মি এবং পুলিশের যে কাজটি, সেটা আমি অল্প কথায় ক্লিয়ার করলাম। এবার যদি আমরা বলি ট্রেনিং এর কথা, তাহলে পুলিশের ট্রেনিং এবং আর্মির ট্রেনিং এক না। আর্মির ট্রেনিং বিশাল। পুলিশ ইউনাইটেড নেশনস পিস কিপিং মিশনে পার্টিসিপেট করে, বাট সেটা লিমিটেশন। বাট বাংলাদেশ আর্মি বা আর্মি ইউনাইটেড নেশনস পিস কিপিং মিশনে বৃহৎ পরিসরে কাজ করে, কারণ তারা ট্রেন আপ, তাদের ট্রেনিং, তারা হেভি উইপন্স এগুলো অপারেট করে, তারা এয়ার ডিফেন্স মিসাইল থেকে শুরু করে, তারা ব্যাটেল ট্যাঙ্ক থেকে শুরু করে অনেক কিছু তারা ইউজ করে। তাদের কাজই হচ্ছে দেশের সভরেন্টি রক্ষা করা। ইভেন তারা বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে যেটি বিজিবি, সে বিজিবি কিন্তু আর্মির আন্ডার কন্ট্রোলে থাকে। তাহলে এখানে আমাকে এত কিছু জানার দরকার নেই। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি যে পুলিশ এবং আর্মির কাজের পার্থক্যটা কি। এটা হচ্ছে বিসিএস এর ভাইভা বোর্ডের প্রশ্ন।
আপনি বিশেষ ক্যাডার অফিসার হবার পরে কিন্তু বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি, বাংলাদেশ এয়ারফোর্সের কাজগুলো সম্পর্কেও কিন্তু আপনাকে অবগত হতে হবে। আপনাকে সেখানে মিলিটারি ওরিয়েন্টেড ট্রেনিং থাকে। অনেক সময় সিভিল অফিসাররা কিন্তু এনডিসি, যেটা মিরপুর 14তে যেটি আছে, ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে তারা ডিগ্রি গ্রহণ করে। তো সিভিল মিলিটারি রিলেশনস বলে একটা পার্ট আছে। আমরা দেখি অনেক সময় যখন ডিসি সম্মেলন হয়, ডেপুটি কমিশনারদের যখন সম্মেলন হয়, ক্যাবিনেট ডিভিশন কর্তৃক আয়োজিত সম্মেলনটি হয়, তখন অনেক সময় চিফ অফ আর্মি স্টাফ কিন্তু সেখানে প্রেজেন্ট থাকেন, আমরা দেখেছি। কারণ আর্মি শুধুমাত্র দেশের ওই যে এনিমির এগেনস্টে সে ফাইট করে, সার্টেনলি নট দ্যাট, বরঞ্চ দেশের অভ্যন্তরীণ কোনো দুর্যোগ যদি হয়, দেশের অভ্যন্তরীণ কোনো দুর্যোগ যদি হয়, এই যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই মুহূর্তে, তখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু আর্মি কি করে, সাপোর্ট করে, সহায়তা করে। বাট এখানে জাস্ট প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি ছিল যে পুলিশ এবং আর্মির কাজের পার্থক্যটা কি? তাহলে সংক্ষেপে উত্তর হবে যে স্যার, পুলিশ এবং আর্মির যে কাজ সেটি সুনির্দিষ্ট। পুলিশ মূলত দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করে, জনগণের জানমালের নিরাপত্তা বিধান করে, অপরাধের তদন্ত করে, অপরাধীকে শনাক্ত করে, তাকে খুঁজে বের করে আইনে সোপর্দ করে। পক্ষান্তরে স্যার, আর্মি দেশ রক্ষায় কাজ করে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে। একই সাথে শান্তিরক্ষা মিশনে পুলিশ সীমিত পরিসরে কাজ করে, কিন্তু আর্মি বৃহৎ পরিসরে কাজ করে। এটা স্যার পুলিশ এবং আর্মির কাজের পার্থক্য। তাহলে কাজের পার্থক্য কি? আমি কাজের পার্থক্য ক্লিয়ার করলাম। এখন যদি বলে পুলিশ এবং আর্মির মধ্যে পার্থক্য কি, তাহলে তো উত্তর তো অনেক রকম হবে। সে পার্থক্য হতে পারে কাজের প্রেক্ষিতে, পার্থক্য হতে পারে প্রশিক্ষণের প্রেক্ষিতে, পার্থক্য হতে পারে কে কোন ধরনের অস্ত্র বা উইপন্স গুলো অপারেট করে, কাজের পার্থক্য হতে পারে যে এই বাহিনীগুলোর যারা চিফ তারা কোন পর্যায়ে প্রোটোকল পায়, তারপরে পার্থক্য হতে পারে কে কোন মিনিস্ট্রি বিলং করে, ওন করে, মানে আর্মি পুলিশের মধ্যে পার্থক্য, আর অনেক কিছু হতে পারে। বাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট, যে কোন প্রশ্নটুকু আপনাকে ভাবে বলে করা হচ্ছে। সিম্পল প্রশ্ন, পুলিশ এবং আর্মির মধ্যে পার্থক্য কি? অনেক উত্তর, পুলিশ এবং আর্মির মধ্যে কাজের পার্থক্য কি? স্যার, পুলিশ এবং আর্মির মধ্যে কাজের পার্থক্য হচ্ছে এই, ব্যাস শেষ। পুলিশ এবং আর্মির মধ্যে কাজের পার্থক্য আছে, এটা কি আপনার জানা আছে? জি স্যার, জানা আছে। এতটুকু আনসার। বলেন তো দেখি কি পার্থক্য? এই আনসার এতটুকু। তাহলে আমি আজকে যে আলোচনাটা করলাম, এটা মূলত পুলিশ ক্যাডার নিয়ে, পুলিশ এবং আর্মির কাজের পার্থক্য এবং পুলিশ কি খুব ক্ষমতাবান। এগুলো আসলে ডিটেল এই অল্প ক্লাসে বলা সম্ভব না। এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, এবং ভাইভা বোর্ড ফেস করবার পূর্বে আপনাকে বারবার করে ট্রেনিং নিতে হবে, যে ভাইভা বোর্ড এখানে বেফাস কথা বলার জায়গা না। ভাইভা বোর্ড হচ্ছে এখানে বেফাস কথা বলার জায়গা না। যতটুকু প্রশ্ন আপনাকে করা হচ্ছে ততটুকু আপনাকে আনসার দিতে হবে। এগুলো কিন্তু ভাইভা বোর্ডের প্রশ্ন। এই যে ভাইবার যে প্রশ্ন, এগুলো কিন্তু আমার খাতায় সব লেখা, যে ভাইভাতে কি কি প্রশ্ন করছে, প্রশ্নগুলো অনেক প্রশ্ন আছে আমার কাছে, অনেক প্রশ্ন আছে। আচ্ছা, এটা একটা প্রশ্ন আমি আপনাদের সলভ করলাম। আরো অনেক প্রশ্ন, ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন কিছু কিছু প্রশ্ন করা হচ্ছে। যেমন আমি আরেকটা প্রশ্ন যদি আপনাকে বলি, যে সেটা হলো যে হ্যাঁ, একটা প্রশ্ন করা হয়েছে, দেখেন প্রশ্নটা কতটা স্পেসিফিক। প্রশ্নটা ভালো করে শুনবেন। সেটা হচ্ছে চ্যাট জিপিটি ভালো না খারাপ? এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু খুব পোলাইটলি, হামলি, লজিক্যালি আনসার দিতে হবে। প্রথমত, চ্যাট জিপিটি এটা ভালো, এটাও কারেক্ট আনসার। আবার চ্যাট জিপিটি খারাপ, এটাও কারেক্ট আনসার। যদি চ্যাট জিপিটি টোটালটাই খারাপ হতো, মানে চ্যাট জিপিটি যদি শুধু খারাপই হতো, তার কোনো ভালো কিছু নেই, তাহলে আমরা সরাসরি বলতাম স্যার খারাপ। আর চ্যাট জিপিটি যদি ভালো হতো শুধু, তার খারাপ কিছু নেই, তাহলে আমরা বলতাম ভালো। তার মানে চ্যাট জিপিটি ভালো নাকি খারাপ, এ টোটালি ডিপেন্ড করছে আপনার ইউজের উপরে। চ্যাট জিপিটি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ন্ত্রিত একটি চ্যাটবট। আপনি কোনো বিষয় জানতে চাচ্ছেন, কোনো বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে, কোনো বিষয়ে আপনি তথ্য জানতে চাচ্ছেন, তাই না? সে তথ্য আপনি কোনো বই পড়ে পাচ্ছেন না, বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাকে ঘাটাঘাটি করে, বিভিন্ন পত্রিকা থেকে আপনাকে শিখতে হচ্ছে, জানতে হচ্ছে। কিন্তু যেহেতু এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কর্তৃক একটি কন্ট্রোল একটি চ্যাটবট, এখানে অটোমেটিক আনসার থাকে। আপনি জাস্ট তাকে প্রশ্ন করবেন। একটু আগে যেটা আমি বললাম, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে ডু ইউ নো হুইচ টাইপ অফ ফোর্স ইজ পুলিশ বা বাংলাদেশ পুলিশ, তাহলে সে কিন্তু একটা আনসার দিয়ে দিবে।
আপনি কিন্তু আনসারটা জানতেন না যে পুলিশ হচ্ছে একটি সিভিল ফোর্স। আপনি যদি জিজ্ঞাসা করেন যে হোয়াট ইজ দ্য ফরেন পলিসি অফ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে কিন্তু বলে দিবে ইজ দেয়ার এনি ব্যাড রিলেশনস বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ রাইট নাও, খারাপ সম্পর্ক। আপনি যে প্রশ্ন করেন না কেন সে কিন্তু আনসার দিচ্ছে। আলটিমেটলি সে তো আমরা আপনার উপকার করছে, তাই না? আপনাকে ইনফর্ম করছে, আপনি তো ইনফরমেশনটা আগে জানতেন না। সে অর্থে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু ভালো। এরকম ভাবে আপনি তথ্যের অবাধ ভান্ডার, চ্যাট জিপিটি থেকে আপনি অনেক তথ্য পাচ্ছেন। আপনি ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে যে কোনো বিষয় সম্পর্কে আপনি জটিল একটা বিষয় জানতে পারছেন না, আপনি এখান থেকে জানতে পারছেন। তাহলে আলটিমেটলি এটা কিন্তু ভালো। এবার যদি আমি খারাপের কথা বলি, তাহলে প্রথমত একটা ইনফরমেশন জানবার যে একটা আগ্রহ, বই পড়ে রিসার্চ করে ব্রেন খাটিয়ে, সে আগ্রহ কিন্তু আপনার কমে যাচ্ছে। আপনি টোটালি এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। তার মানে আপনার কিন্তু এর একটা ব্যাড ইম্প্যাক্ট আছে। এখন আপনাকে যদি ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয় চ্যাট জিপিটি ভালো নাকি খারাপ, এই জাতীয় প্রশ্নের উত্তরে কিন্তু ইন মাই ওপিনিয়ন, আমি কিন্তু বলছি না যে আপনি আমাকে ইমিটেট করেন, বাট আমি আপনাকে বলছি আপনি আমাকে ফলো করেন। স্যার, চ্যাট জিপিটি ভালো এবং খারাপ উভয়ই, তবে সেটি নির্ভর করবে স্যার এটি ব্যবহারের উপরে। অনেক সময় অনেক তথ্য স্যার আমরা ইনস্ট্যান্টলি আমার প্রয়োজন, এবং সে অথেন্টিক তথ্য কিনা সেই তথ্যটি, এটি জানবার জন্য স্যার আমরা চ্যাট জিপিটির দ্বারস্থ হতে পারি, এবং চ্যাট জিপিটি বিভিন্ন সোর্স উল্লেখ করে ইনফরমেশনটি আমাদের কাছে উপস্থাপন করে। সে অর্থে স্যার এটি একটা ভালো। কিন্তু স্যার এই চ্যাট জিপিটির প্রতি যদি আমরা নেশাগ্রস্ত হই, আমরা যদি নিজেরা রিসার্চ না করি, যদি আমরা আইডল মানে যদি আমরা লেজি হয়ে যাই, কিংবা আমরা যদি একটু ব্রেন না খাটাই, যেভাবে আপনি ওয়ার্ডগুলো ইউজ করেন না কেন, আমরা যদি টোটালি এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, তাহলে আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের জানার যে আগ্রহ বা কিউরিসিটি, এটা কিন্তু স্যার থাকে না। সে অর্থে স্যার এটিকে আমরা খারাপভাবে উপস্থাপন করতে পারি। দ্যাটস ইনাফ, দিস ইজ ভাইব অফ কোশ্চেন। সো আমার কাছে মনে হয় না যে এর বেশি আনসার আপনাকে দেওয়ার প্রয়োজন রয়েছে। এরকম অসংখ্য প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আপনাকে, বিসিএস বলেন, বিসিএস বা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে বিভিন্ন পরীক্ষাগুলো, সেখানে আপনাকে এই টাইপের প্রশ্নগুলো করতে পারে। তো আমি আপনাদের আজকে ক্লাসের মাধ্যমে যে তথ্যটি দিতে চাচ্ছি, যে সেটা হচ্ছে যে আপনাকে কতটুকু প্রশ্ন করছে, তাই না, আপনি ততটুকু আনসার দিবেন। এরকম অনেক কনফিউজিং প্রশ্ন করা হয় বা হতে পারে যে মানে ইউ আর পাংচুয়াল, প্রুভ ইট, ইউ আর অনেস্ট, প্রুভ ইট। আপনি যে পাংচুয়াল এটি আমাদের কাছে প্রমাণ করেন, আপনি যে অনেস্ট এটি প্রমাণ করেন। এরকম বেশ কিছু প্রশ্ন আছে ইদানিং সময়ে পাবলিক সার্ভিস কমিশনের অধীনে যে ভাইভাগুলো হচ্ছে বা পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, প্রশ্নগুলো এই টাইপের প্রশ্ন করা হচ্ছে যে আপনি গতানুগতিক পড়াশোনা করে আপনার হবে না, আপনাকে চিন্তা করতে হবে, আপনার ক্রিয়েটিভিটি বাড়াতে হবে। এরকম অনেক বিষয় আছে। তো এগুলো আমি ডিটেল আমার ক্লাসে পড়াচ্ছি। তো আমি সর্বশেষ যেটা বলবো যে মিলনস বিসিএস কেয়ার, মিলনস বিসিএস কেয়ার, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখানে প্রচুর ভিডিও আছে বিসিএস ভাইবা রিলেটেড, এখানে আপনারা ভিজিট করতে পারেন। ফোন নম্বর তো আগে দিয়েছি। আর বর্তমানে 44তম বিসিএস আমার সর্বশেষ ভাইবা ব্যাচে অ্যাডমিশন চলছে। 44তম ব্যাচ, সর্বশেষ 44তম বিসিএস এ 44 নম্বর ব্যাচ, 44 নম্বর ব্যাচ। আর 45তম বিসিএস এ, এটা 45তম বিসিএস এর প্রথম ব্যাচ, কিন্তু সিরিয়ালি এটা 45 নম্বর ব্যাচ। আগে বলেছি আমার ফোন নম্বর তো দিয়েছি, যদি কেউ ইন্টারেস্টেড হন আমার সাথে যোগাযোগ করবেন। আর যেভাবে আমি আপনাদেরকে কৌশলগুলো বলছি, এগুলো যদি আপনার ভাইবা বোর্ডে অ্যাপ্লাই করেন, আশা করছি আপনাদের জন্য ভালো সংবাদ অপেক্ষমান। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।